আদানি বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে আলোচনার খবর নাকচ করল বিডিবি। চেয়ারম্যান বলছেন প্রস্তুতি চলছে সমঝোতার, অভিযুক্ত কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে, দাবি ক্যাবের। 4 দিনের সফরে ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। বিমানবন্দরের লালগালিতে সংবর্ধনায় অভ্যর্থনা জানালেন প্রধান উপদেষ্টা। দুপুরে আনুষ্ঠানিক বৈঠক। মেট্রো রেলের আদলে ঢাকা গাজীপুর রুটে চালু হলো কমিউটার ট্রেন, উদ্বোধন করলেন উপদেষ্টা। যানজটের সড়ক পথ এড়াতে পারায় খুশি যাত্রীরা। মার্চে চলবে আরও 2 জেলায়। আরও 2টি কমিউটার ট্রেন চালু করব আগামী স্বাধীনতা দিবসে, ঢাকা নরসিংদী এবং নারায়ণগঞ্জ ঢাকা। এবং ইউলের পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হ্যান ডাক-সু বললেন, কোনো শূন্যতা থাকবে না শাসন ব্যবস্থায়। পিয়ংইয়ংয়ের ষড়যন্ত্র ঠেকাতে সেনাদের সতর্ক থাকার আহ্বান। সকালের সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ভারতের আদানি গ্রুপ থেকে আমদানি করা বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। অথচ সম্প্রতি দামসহ চুক্তির বিভিন্ন বিষয়ে পিডিবির সঙ্গে আলোচনা চলছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে আদানি পাওয়ার লিমিটেড। পিডিবি চেয়ারম্যান বলছেন, আদানির সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নেওয়া হচ্ছে মাত্র। এদিকে আদানিকে বাড়তি সুবিধা দেয়া কর্মকর্তারা এখনও বিদ্যুৎ খাত নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ ক্যাবের। মহির মারুফের প্রতিবেদনে বিস্তারিত। এ যেন নিজের মর্জি মাফিক দাম নির্ধারণ। 1 টাকা কিংবা 2 টাকা নয়, বাংলাদেশের কাছে 2022-23 অর্থ বছরে আদানি পাওয়ার লিমিটেড ইউনিট প্রতি বিদ্যুৎ বিক্রি করেছে রীতিমতো দ্বিগুণ দামে। ভারতের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র থেকে 60 টাকার কমে বিদ্যুৎ আমদানি করেছে বাংলাদেশ। সেখানে আদানির থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনেছে 14 টাকা 2 পয়সায়। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, 2023-24 অর্থ বছরে দাম কমিয়ে আদানি ইউনিট প্রতি 12 টাকায় বিদ্যুৎ বিক্রি করলেও তা ভারতের অন্যান্য বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানের নির্ধারিত দামের চেয়ে 27% বেশি। আর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তুলনায় এ দামের পার্থক্য 63%। অসময়ে চুক্তিতে পিডিবির সঙ্গে আদানির সম্পর্কে টানপোড়েন উঠে এসেছে রয়টার্সের ওই প্রতিবেদনে। পিডিবির সঙ্গে আলোচনা চলছে বলে রয়টার্সকে আদানি একথা জানালেও পিডিবির চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত হয়নি কোনো গঠনমূলক আলোচনা, তবে চলছে প্রস্তুতি। আমরাও আমাদের নিজস্বভাবে আমরা পিপিএ গুলো স্টাডি করতেছি, কারণ তাদের সাথে কথা বলতে গেলে বা অফিসিয়াল কোনো প্রস্তাবনা দিতে গেলে আমাদেরকে বিষয়গুলো আগে জানতে হবে, বুঝতে হবে কোন কোন জায়গাগুলোকে অ্যাড্রেস করা যায়। অ্যাকোমোডেট করে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো। ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিদ্যুৎ বিভাগে বড় বড় এসব দুর্নীতির কলকাঠি নেড়েছেন, তাদের অনেকেই এখনো রয়েছেন বহাল তবিয়তে। তাদের বিরুদ্ধেও নিতে হবে ব্যবস্থা। আদানি কাছ থেকে আমরা ন্যায্য যৌক্তিক মূল্য ইন্ডিয়ান কনটেক্সটে আমরা ডবল দামে কিনছি। আদানিকে এভাবে লাভবান করেছে, তারাই যে সরকারের মধ্যে নেই বা তারাই যে বিদ্যুৎ খাত নিয়ন্ত্রণ করছে না, সেটা এই 3 মাসের কর্মকাণ্ডে আমরা সে সন্দেহ করি। আদানির এই অসম চুক্তি থেকে আগামীতে শিক্ষা নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের শিববাড়ি বিআরটি লেনে বিআরটিসি এসি বাসের উদ্বোধন করেছেন উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। সরাসরি যাচ্ছে সেখানে। তো এই বিআরটিসি কিংবা বিআরটি যখন হবে, এইটা একটু তুলনামূলকভাবে ব্যয়বহুল হবে। এই জন্য আমরা সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে স্বল্প ব্যয়ে আমরা আজকে এই যে কমিউটার সার্ভিসটি চালু করেছি। এবং আমরা আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে ইনশাআল্লাহ নরসিংদী ঢাকা নরসিংদী আরেকটি কমিউটার সার্ভিস এবং নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ এই 2টি কমিউটার সার্ভিস চালু করবো ইনশাআল্লাহ। এগুলো চালু করা হলে সাধারণ মানুষ নিজের বাড়িতে থেকেই ঢাকায় অফিস করে আবার ফিরে আসতে পারবেন এবং ঢাকার যে বাড়ি ভাড়ার যে বিরাট ব্যয় এবং ঢাকার যে অন্যান্য আনুষঙ্গিক যে বিরাট ব্যয়, সেই ব্যয় থেকে তারা রেহাই পাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের যে উন্নয়নের লক্ষ্য এবং এই জুলাই আগস্টের আন্দোলনে যারা
শহীদ হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদের সবারই প্রত্যাশা ছিল যে মানুষের জন্য উন্নয়ন হবে। তা আমরা এই উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি এবং আজকে এই অসম্পূর্ণভাবে এই বিআরটিসি বাস চালু করা এবং জয়দেবপুর ঢাকা কমিউটার ট্রেন চালু করা এই উদ্যোগেরই অংশ। আমরা আশা করি যে এটা আপনারা সবাই গাজীপুরবাসী এর সুবিধা গ্রহণ করবেন। আমি এই সঙ্গে আমাদের এই প্রকল্পের দুটো দাতা সংস্থা এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক ও AFD-কে ধন্যবাদ জানাচ্ছি এবং এইটাকে করার ব্যাপারে আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি গাজীপুরের ডেপুটি কমিশনার এবং গাজীপুরের যারা পুলিশ কমিশনার, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই সামনে কিন্তু কাজ রয়ে গেছে। এখন কিন্তু ওই যে বিআরটি লেনে বড় বাস ঢুকতেছে, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো সময় একটা দুর্ঘটনার কারণ হতে পারে। তো ওই জন্য আপাতত শুধুমাত্র বিআরটিসি বাস এবং ছোট যানবাহন, প্রাইভেট কার ইত্যাদি ওই লেনে ব্যবহার করা যাবে। তো এই জন্য আপনারা সাইনবোর্ড টাঙিয়ে দেবেন, প্রয়োজন হলে একটা পুলিশ ক্যামেরা বসাবেন, যাতে করে যারা এই নিয়ম মানবেন না তাদেরকে আপনারা বিরত রাখতে পারেন। তো বাস এবং কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধনের কথা বলছিলেন সড়ক উপদেষ্টা। এতক্ষণ ছিলাম গাজীপুরের শিববাড়ি। এর আগে রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে চালু করা হয় 4 জোড়া নতুন কমিউটার ট্রেন। রোববার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। নতুন ট্রেন চালুর খবরে সকাল থেকেই স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। উচ্ছ্বাস প্রকাশ করে তারা বলেন, ট্রেনের মাধ্যমে গাজীপুরের সঙ্গে ঢাকার দূরত্ব আরও কমবে। উদ্বোধনের আগে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা নরসিংদী ও ঢাকা নারায়ণগঞ্জ রুটেও কমিউটার ট্রেন চালুর কথা জানান উপদেষ্টা। পরে মেট্রো রেলের আদলে নির্মিত কমিউটার ট্রেনে করে জয়দেবপুর থেকে ধীরাস্ত্র স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন তিনি। গাজীপুর শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত বিআরটিএ প্রকল্পের আওতায় বিআরটিসি এসি বাসও উদ্বোধন করবেন তিনি। চার দিনের বাংলাদেশ সফরে এলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হর্তা। শনিবার রাত 10:30টার পর তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে লাল গালিচায় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফর দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শনিবার রাত 10:30টার পর ঢাকায় অবতরণ করে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হর্তাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিথি প্রেসিডেন্টকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনারে স্বাগত জানান প্রেসিডেন্ট হোসে রামোস হর্তাকে। লাল গালিচায় অভ্যর্থনায় বাংলাদেশ সম্মান জানায় পূর্ব তিমুরের রাষ্ট্রপ্রধানকে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে, 4 দিনের এই সফরে সরকারি কর্মকর্তাদের মধ্যে ভিসাবিহীন ভ্রমণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ফরেন অফিস কনসালটেশন আয়োজনে একটি দ্বিপাক্ষিক চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া তারা ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনসুলেট খোলার বিষয়টি নিয়ে ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। রোববার সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এরপর দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2 শীর্ষ নেতা একান্ত বৈঠক করবেন। পরে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন 2 দেশের প্রতিনিধি দল। বৈঠক শেষে যৌথ প্রেস বিবৃতিতে বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস হর্তা। এরপর 2 শীর্ষ নেতার উপস্থিতিতে সই হবে কূটনৈতিক দলিল। সফরের তৃতীয় দিন বিজয় দিবসে প্রেসিডেন্ট হর্তা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। অংশ নেবেন বাংলাদেশের 54তম বিজয় দিবসের বিভিন্ন আয়োজনেও। প্রেসিডেন্ট হর্তা 17 ডিসেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIIS অডিটোরিয়ামে দ্য চ্যালেঞ্জেস অফ পিস ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড শীর্ষক থিমের ওপর বক্তব্য দেবেন। পরে তিনি বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ নেতাদের নিয়েও বৈঠক করবেন।
ওই দিন বিকেলে বাংলাদেশের ছাত্র ও তরুণদের উদ্দেশ্যে তার দেশের স্বাধীনতা সংগ্রামের অভিজ্ঞতা, তার নেতৃত্ব, দীর্ঘ সংগ্রামে জনগণের ভূমিকা ও স্বাধীনতা পরবর্তী তিমুর লেস্তের জনগণের আকাঙ্ক্ষা ও তার বাস্তবায়ন নিয়েও বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট হোর্তার। আলতাফ হোসেন, সময় সংবাদ, ঢাকা। এস আলম, বেক্সিমকো, বসুন্ধরা সামিট, অরিয়ন গ্রুপ সহ দেশের শীর্ষ 10 ব্যবসায়িক গ্রুপের অর্থ পাচারের অভিযোগে দুদক, এনবিআর ও সিআইডি সমন্বয়ে গঠন করা হয়েছে যৌথ অনুসন্ধানী দল। পাচারের অর্থ দেশে ফেরাতে কাজ করবে দলটি। তাদেরকে আইনি সহায়তা দেবে অ্যাটর্নি জেনারেলের অফিস। গণঅভ্যুত্থানে রাষ্ট্র ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে 10 বিতর্কিত ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য উপাত্ত পেয়েছে দুদক, এনবিআর, সিআইডি সহ কয়েকটি সংস্থা। এসব অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে আগেই। এবার গঠন করা হলো দুদক, সিআইডি ও এনবিআর এর সমন্বয়ে যৌথ অনুসন্ধানী দল। এস আলম, বেক্সিমকো, বসুন্ধরা সামিট, ওরিয়ন, নাসা, শিকদার, জেমকন ও নাবিল গ্রুপ এবং আরামেট গ্রুপের চেয়ারম্যান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাচার করা অর্থ ফেরত আনতে কাজ করবে নতুন এই অনুসন্ধানী দল। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মাসখানেক পরেই এদের বিরুদ্ধে দুদক ও সিআইডি আলাদাভাবে অনুসন্ধান শুরু করেছিল। সম্প্রতি গুরুত্ব বিবেচনা করে গঠন করা হলো যৌথ অনুসন্ধান টিম। এই টিমের কার্যপরিধি ঠিক করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আইনি সহায়তা দেবে অ্যাটর্নি জেনারেল অফিস। তদন্তের গোপনীয়তা রক্ষা করে পাচারের অর্থ দেশে ফেরাতে গঠিত টাস্কফোর্স ও বিএফআইইউকে তথ্য সরবরাহ করবে এই টিম। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। শীত মৌসুম এলেই বদলে যায় চট্টগ্রামের খাতুনগঞ্জের আমিন মার্কেট ও আসাদগঞ্জের একাংশ। ভোগ্যপণ্যের দোকানে ওঠে আমদানিকৃত পুরাতন পোশাক। এবার মৌসুমের শুরুতেই শীতের তীব্রতা বাড়ায় জমজমাট হয়ে উঠেছে বেচাকেনা। তবে লাইসেন্স ও ডলার সংকটে বছর আমদানি কমায় চাহিদার তুলনায় সরবরাহ কম বলে দাবি ব্যবসায়ীদের। নুরুল জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। পিকআপ আর ভ্যান থেকে নামানো হচ্ছে একের পর এক পুরানো কাপড়ের গার্ড। শ্রমিক, দোকান মালিক, আমদানিকারক সহ সবাই ব্যস্ত। শীত মৌসুম এলে চট্টগ্রামের খাতুনগঞ্জের আমিন মার্কেট ও আসাদগঞ্জের একাংশের চিত্র এভাবে পাল্টে যায়। তাইওয়ান, কোরিয়া, চীন ও জাপান থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে আনা হয় এসব পুরাতন কাপড়। শীত যতদিন থাকে ততদিন পুরাতন কাপড়ের এই ব্যবসা করেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এবার মৌসুমের আগে সারা দেশে শীত পড়ায় চাহিদা বেড়েছে কয়েক গুণ। কস্টিং এর দিকে চায়নাটা রেটটা কম থাকায় চায়না আমলটা চাহিদা বেশি হয়ে গেছে। যেগুলো কোরিয়ান মাল রেট একটু বেশি, তবে মানে ভালো। দাম আগের চেয়ে এত বেশি না, মোটামুটি নিয়ন্ত্রণে আছে। উত্তরবঙ্গে বা নোয়াখালী বা ঢাকা এগুলো পুরো বাংলাদেশেই চলে আমাদের এই মালগুলো। ডলারের দাম তো আর সরকারে নিয়ন্ত্রণ করতে পারবে না, ট্যাক্স তো নিয়ন্ত্রণ করতে পারবে। গরিবের জন্য জিনিসটা ভালো হয়। পুরাতন গরম কাপড়ের প্রধান ক্রেতা হতদরিদ্ররা হলেও দেশের বিভিন্ন এলাকার নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের একটি বড় অংশ এর উপর নির্ভরশীল। এখন তো শীত বাড়ছে, এখন মার্কেট জমজমাট হইতেছে। শীতও একটু বাড়ছে, বেচাকেনার হারও একটু বাড়ছে মোটামুটি। গরিব শ্রেণীর মানুষ বেশিরভাগ কিনে। প্রতি বছর 2 বার পুরাতন কাপড় আমদানি হলেও এবার এলসি জটিলতায় অক্টোবর-নভেম্বর মাসে তা করতে পারেনি ব্যবসায়ীরা। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কমেছে। এলসির কারণে মাল ইম্পোর্ট করতে না পারার কারণে মালের দামটা হু হু করে বেড়ে গেল। মালের দাম বেড়ে যাওয়ার কারণে খেটে খাওয়া মানুষ, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তারা যে চাহিদার তুলনায় আমাদের কাপড় পেত সেই চাহিদার মধ্যে কাপড় পাচ্ছে না, বেঁধে মালের কাপড় বাড়তি। দেশে প্রায় 5000 পুরাতন কাপড়ের আমদানিকারক রয়েছেন। এছাড়া পাইকারি ও খুচরা ব্যবসায়ের মাধ্যমে এর সঙ্গে যুক্ত আরও 1 লাখের বেশি মানুষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সবুজ চা বাগানের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে ফুটে থাকা লাল শাপলা। দূর থেকে দেখলে মনে হয় পানির উপরে বিছানো এক লাল গালিচা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পাওয়ার পর উপচে পড়া ভিড় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে। তবে ফুল ছিঁড়ে শাপলা বিলের সৌন্দর্য নষ্ট না করার আহ্বান পর্যটকদের। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। সবুজ চা বাগানের মাঝে লাল ফুলের সমারোহ। বিলের পানিতে ফুটে আছে জাতীয় ফুল শাপলা। দূর থেকে দেখলে মনে হয় পানির ওপরে বিছানো এক লাল গালিচা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর উপচে পড়া ভিড় হচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে। মূলত বাগানের টিলার উপত্যকার প্লাবনভূমিতেই এ শাপলা বিল। স্থানীয়দের পাশাপাশি বিলের সৌন্দর্য উপভোগ করতে আসছেন জেলার বাইরের দর্শনার্থীরাও। তবে বেশি ভিড় হয় শুক্র ও শনিবার সহ সাপ্তাহিক ছুটির দিনে। বিলের পানিতে কেউ নৌকায় ভাসছেন, কেউ বা স্মৃতিগুলো মুঠোফোনে ধারণ করছেন। তবে স্থানীয় অনেকে বিলের শাপলা ছিঁড়ে বিক্রি করছেন প্রকাশ্যে। পর্যটকরা জানান বিলে এসে খুশি তারা, তবে ফুল ছিঁড়ে শাপলা বিলের সৌন্দর্য নষ্ট না করার আহ্বান তাদের। ছবি তোলার জন্য আসছে, এখানে সবাই ভিউটা অনেক সুন্দর, তো ফ্যামিলিকে নিয়ে আসলাম আর কি, সবাইকে নিয়ে এনজয় করার জন্য। বাই বাদার সব লইয়া আইছি কারণ ভালো লাগছে, সপ্তাহ বাদে একটা জিনিস সুন্দর লাগছে। শাপলা বিল দেখতে সুন্দর, চারপাশে চা বাগান। ইউটিউবে দেখছি, দেখার পর থেকে আইছি, ভালো লাগছে, ছবি উঠাইলাম, চা বাগান সব দেখলাম। খুবই ভাইরাল জায়গা, আমি আসলাম আমার ফ্যামিলির সাথে এসে পিকটিক তুললাম। ফুল দেখতে উপভোগ করা যায়, এটা ছিঁড়লে তো খুব ভালো লাগে না। নতুন একটা ভাইরাল শাপলা বিল হিসাবে এখানে আমার আশা, এখানে মানুষকে আনন্দ দেওয়া, এটাই আমার মূল। বেচা কিনে যাওয়াই হয় বাজার থেকে, এখানে ভালোই হয়। এদিকে যদি একটু মনোযোগ দেয়, এই স্পটটাকেও পুরো দেশের কাছে তুলে ধরা যায় একটা সুন্দর স্পট হিসেবে। পর্যটকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। যারা ভ্রমণ প্রিয় শিশু এবং এই প্রকৃতির প্রেমে চলে আসতেছে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং তাদের যেন যাতায়াত এবং পর্যটন গাইড হিসেবে যা করার দরকার আমরা করতেছি। দেউন্দি চা বাগানের শাপলা বিলের আয়তন 25 একর। সময় সংবাদ, হবিগঞ্জ। দেখছেন সকালের সময়। ইয়ন সুক ইয়োলের অভিশংসনের পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেন দেশটির প্রধানমন্ত্রী হ্যান ডাক-সু। স্থানীয় সময় শনিবার দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমে দেয়া ভাষণে তিনি বলেন, রাষ্ট্র শাসন ব্যবস্থায় কোনো ধরনের শূন্যতা থাকবে না। এছাড়া দেশটির মন্ত্রিসভার প্রথম বৈঠকে পিয়ংইয়ংয়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে সিওলের সেনাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, দক্ষিণ কোরিয়া গণতন্ত্রের স্থিতিস্থাপকতা দেখিয়েছেন। অন্যদিকে ইয়োলের অভিশংসনে টোকিও সহ সিওলের রাস্তায় নেমেছে উল্লসিত জনতা। হাতে পতাকা ও প্রেসিডেন্ট বিরোধী ব্যানারে উল্লাস করছেন হাজার হাজার জনতা। কেউ কেউ হাসলেও অনেকের চোখেই ছিল আনন্দাশ্রু। স্লোগানে স্লোগানে রব উঠছে গ্রেপ্তার করা হোক ইয়োলকে। স্থানীয় সময় শনিবার সিওলের পার্লামেন্টে দ্বিতীয় দফায় ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের অভিশংসনের পর এভাবেই রাস্তায় নামে উল্লসিত জনতার ঢল। জাপানের টোকিওতে দেখা মেলে একই দৃশ্যের। সেখানে বসবাসরত দক্ষিণ কোরিয়ানরা উল্লাসে মাতেন। এদিন ইয়োলের অভিশংসনের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান দেশটির প্রধানমন্ত্রী হ্যান ডাক-সু। দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমে ভাষণ দেন তিনি। ডাক-সু বলেন, রাষ্ট্র শাসন ব্যবস্থায় কোনো ধরনের শূন্যতা থাকবে না। এ সময় তিনি আরও বলেন, তার মন্ত্রিসভা যুক্তরাষ্ট্র, জাপান ও অন্যান্য মিত্র দেশের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে আরও কঠোর পরিশ্রম করবে। এছাড়া দেশটির মন্ত্রিসভার প্রথম বৈঠকে পিয়ংইয়ংয়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে সিউলের সেনাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়া সখ্যতা বাড়িয়ে অপতৎপরতা চালাচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন কয়েকজন সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তা। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, দক্ষিণ কোরিয়া গণতন্ত্রের স্থিতিস্থাপকতা দেখিয়েছে। স্থানীয় সময় শনিবার জর্ডানে আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সময় এক বক্তব্যে তিনি আরও বলেন, সিউল শান্তিপূর্ণভাবে তাদের সংবিধানের প্রতিফলন ঘটিয়েছে। একই সঙ্গে নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও ব্যাটারদের রানে ফেরা আশাবাদী করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। এই ধারাবাহিকতা বজায় থাকলে টি-20তে ভালো করা সম্ভব বলে মনে করেন দলের সিনিয়র ক্যাম্পেইনার সৌম্য সরকার। ওয়ানডে সিরিজে বোলাররা আশানুরূপ পারফরমেন্স না করলেও সেটা নিয়ে চিন্তিত নয় টাইগাররা। তাসকিন হাসানদের সঙ্গে তরুণ রিপন মণ্ডলের ওপর পূর্ণ আস্থা আছে সবার। পাশাপাশি রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি-20 জয়ের অভিজ্ঞতাও এখানে কাজে লাগবে বলে বিশ্বাস সৌম্যের। ক্রিকেটে বাংলাদেশের প্রিয় ফরম্যাট কোনটা? প্রশ্নটার উত্তর সবারই জানা, ওয়ানডে। কিন্তু রঙিন পোশাকের এই ফরম্যাটেই অনেকদিন ধরে খাবি খাচ্ছে লাল সবুজ জার্সিধারীরা। ঘর কিংবা পরের মাঠ, কোথাও সাফল্য ধরা দিচ্ছে না টাইগারদের।
সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতি, তরুণদের এখনো আশানুরূপ পারফরমেন্স না করা আর ধারাবাহিকভাবে ব্যাটারদের রানে না থাকাটাকেই কারণ হিসেবে মনে করেন সবাই, যার বড় উদাহরণ উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। কিন্তু সৌম্য সরকারের চিন্তাটা একটু ভিন্ন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দল অসহায় আত্মসমর্পণ করলেও এক ম্যাচে 300 এবং আরেকটিতে 300 ছুঁই ইনিংস আশাবাদী করছে তাকে। ব্যাটারদের উইলোতে রান ফিরে আসায় টি-20তে ভিন্ন ফলাফল আশা করছেন এই বাঁহাতি ওপেনার। নর্মালি ওয়ানডে ক্রিকেটে আমরা বরাবর ভালো খেলে আসছিলাম, কিন্তু লাস্ট দু একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তারপরে তার মধ্যে একটা ভালো জিনিস আছে যে আমরা ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট 300 রান করছি, এটাও একটা ভালো দিক। আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো এবং তারা টি-20তে ভালো টিম, ওদের থেকে মনোযোগ দিতে হবে। আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করলে আমরা ম্যাচ উইন করতে পারবো। উইন্ডিজে সাদা পোশাকে বোলাররা দারুণ করলেও রঙিন পোশাকে বড্ড বর্ণহীন ছিল এই ডিপার্টমেন্ট, যে কারণে বড় রান আসলেও ডিফেন্ড করা যায়নি সেগুলো। কিন্তু বিষয়টিতে মোটেও চিন্তার কিছু দেখছেন না সৌম্য। তাসকিন হাসানের সঙ্গে নতুন ডাক পাওয়া রিপন মণ্ডলের উপর পূর্ণ আস্থা আছে তার। আমাদের বলাররা সবসময় ভালো করে আসতেছিল, এই সিরিজটাতে হয়তো একটু তারা স্ট্রাগল করছে। আমার কাছে মনে হয়, আশা করি তারা এই যে সামনে টি-20তে কামব্যাক করবে। অ্যান্ড তার পাশাপাশি আমরা ব্যাটসম্যানরা যারা রান করছিলাম বা রান করছে সবাই, যেহেতু আমরা ওয়ানডেতে 300 রান করছি, এইখানে যদি তারা সেটা ধারাবাহিক বজায় রাখতে পারে তো বলার আর ব্যাটসম্যানগুলোতে ভালো টুর্নামেন্ট হবে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ শুরুর আগে বাংলাদেশের জন্য বড় টোটকা হতে পারে রংপুর রাইডার্সের গ্লোবাল টি-20 জয়। সৌম্যের বিশ্বাস, ভেন্যু ভিন্ন হলেও সে দলের আফিফ রিশাদদের অভিজ্ঞতা কাজে লাগবে সেন্ট ভিনসেন্টেও। গ্লোবাল টি-20 খেলেছি, তো কিছু ম্যাচ খেলারও সুযোগ হয়েছে আমার জন্য, একটা ভালো অপরচুনিটি ছিল, ওখানে একটা ভালো টুর্নামেন্ট গেছে। অ্যান্ড কাল পরশু থেকে আমাদের টি-20 সিরিজ শুরু হচ্ছে। বাংলাদেশ উইন্ডিজ টি-20 সিরিজের প্রথম ম্যাচ 16 ডিসেম্বর ভোর 6টায়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আদানি বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে আলোচনা খবর নাকচ করল পিডিবি। চেয়ারম্যান বলছেন প্রস্তুতি চলছে সমঝোতার, অভিযুক্ত কর্মকর্তারা এখনও বহাল তবিয়তে, দাবি ক্যাবের। 4 দিনের সফরে ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। বিমানবন্দরে লাল গালিচার সংবর্ধনা জানালেন প্রধান উপদেষ্টা। দুপুরে আনুষ্ঠানিক বৈঠক এবং কাজ শুরুর 1 যুগ পর চালু বিআরটি লেনে বাস চলাচল। ঢাকা গাজীপুর রুটে মেট্রো রেলের আদলে কমিউটার ট্রেন উদ্বোধন করলেন উপদেষ্টা। মার্চে চলবে আরও 2 জেলায়। আরও 2টি কমিউটার ট্রেন চালু করব আগামী স্বাধীনতা দিবসে, ঢাকা নরসিংদী এবং নারায়ণগঞ্জ ঢাকা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।